প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাস ভিডিও নাম্বার 26। আজকের আলোচ্য বিষয় বংশগতি চ্যাপ্টার থেকে যে বংশগত রোগগুলো রয়েছে তার মধ্যে থেকে আজকের আলোচ্য বিষয় হিমোফিলিয়া রোগ সম্বন্ধে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা থ্যালাসেমিয়া নিয়ে আলোচনা করেছি। তো থ্যালাসেমিয়াটা ছিল অ্যাকচুয়ালি অটোজোমাল রোগ। আমাদের মানবদেহের যে কোষগুলো থাকে তাতে দুই ধরনের ক্রোমোজোম থাকে, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তো থ্যালাসেমিয়া ছিল অটোজোমাল রোগ, অর্থাৎ অটোজোম বাহিত রোগ। ওখানে আমরা দেখছিলাম ওটা ব্লাড সংক্রান্ত একটা অসুখ ছিল, রক্ত সমস্যা সংক্রান্ত অসুখ। সেখানে আমরা দেখছিলাম যে থ্যালাসেমিয়াতে দেখছিলাম যে হিমোগ্লোবিন উৎপাদনের ত্রুটি কিংবা হিমোগ্লোবিনের ঘাটতি দেখা দিলে শরীরে রক্তের অভাব দেখা দিত, যাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দিত। এই ধরনের রোগকে আমরা থ্যালাসেমিয়া বলেছি। তো থ্যালাসেমিয়াটা ছিল অটোজোম বাহিত রোগ। আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয় হচ্ছে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া ও রক্ত সমস্যাজনিত রোগ, তবে এই রোগটি এক্স ক্রোমোজোম বাহিত। এক্স ক্রোমোজোম অর্থাৎ আমাদের যে সেক্স ক্রোমোজোম আছে এক্স এবং ওয়াই, বা মহিলাদের ক্ষেত্রে শুধুই এক্স, এই এক্স ক্রোমোজোম ঘটিত একটি রোগ হচ্ছে হিমোফিলিয়া। এবং এই এক্স ক্রোমোজোম ঘটিত রোগের মধ্যেও আরেকটা কথা এখানে বলার আছে যে হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। আমরা প্রকট জিন, প্রচ্ছন্ন জিন তো পড়েছি। প্রচ্ছন্নকে সাধারণত আমরা স্মল দিয়ে লিখেছি, ওই যে বড়টি ছোটটি। তো এটা প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয় এই রোগটা। তো প্রথমেই আমরা কি করব, যে এখানে দেখো প্রথমে যে এটা আছে হিমোফিলিয়া, যে এটা দিয়েছে, এটা একটা ডেফিনেশান আমাদেরকে করতে হবে, সংজ্ঞা। এটা সাঁতরার বইয়ের 89 পৃষ্ঠা প্রান্তিকের 87 পৃষ্ঠায় সংজ্ঞা রয়েছে। অন্যান্য বইও থাকতে পারে, তোমাদেরকে দেখতে হবে। তো এটা একটা সংজ্ঞা আমাদেরকে প্রথমে দিতে হবে। এই সংজ্ঞাতে আমরা কি বলবো? সংজ্ঞাতে আমি আলোচনা যখন শুরু করলাম তখনই কিছু কথা বললাম। সংজ্ঞাতে আমরা বলবো যে মানুষের যে এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ফলস্বরূপ, আমি প্রচ্ছন্ন লাগিয়ে দিতে পারি, মানুষের যে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না, যাকে ব্লাড কোয়াগুলেশন বলে, রক্ত তঞ্চিত নয়, তাকে হিমোফিলিয়া বলে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের কোনো জায়গায় যদি আঘাতপ্রাপ্ত হয়ে সেটা যদি কেটে যায় কিংবা আরও বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেখানে যে রক্ত বেরোয় সেই রক্তটা বন্ধ হয় না। তো বন্ধ না হলে কী হবে? আমাদের শরীর থেকে রক্ত আস্তে আস্তে বেরিয়ে যাবে, শেষ পর্যন্ত মৃত্যু হতে পারে। তো এটা হচ্ছে এই রক্তক্ষরণজনিত রোগ, রক্ত বেরিয়ে যেতে পারে। তাহলে সংজ্ঞাটাকে আমরা বলি মানুষের যে প্রচ্ছন্ন এক্স ক্রোমোজোম ঘটিত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না, তাকে হিমোফিলিয়া বলে। তোমরা বই থেকে করবে কিংবা আমারটাকে রিভিউ করে আবার শুনে নেবে। তা আমার প্রথম পয়েন্ট আলোচনা হয়ে গেল। এরপরে আমি দ্বিতীয় পয়েন্টে আসি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হিমোফিলিয়ার প্রকারভেদ। তো এই প্রকারভেদ করতে গিয়ে এখানে আমরা দিয়েছি প্রকারভেদ। হিমোফিলিয়ার প্রকারভেদ করতে গিয়ে আমরা দেখছি যে হিমোফিলিয়া
কে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমোফিলিয়া এ আর অপরটি হচ্ছে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। থ্যালাসেমিয়াকে আমরা বলেছিলাম আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এখানে বলছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি, দুই রকমের হিমোফিলিয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, হিমোফিলিয়া এ এটাকে রাজকীয় হিমোফিলিয়া বা ইংরেজিতে রয়্যাল হিমোফিলিয়াও বলা হয়। একে আবার ক্লাসিক হিমোফিলিয়াও বলে, অর্থাৎ হিমোফিলিয়া এর কয়েক রকম নাম হয়ে গেল। হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, আবার ক্লাসিক হিমোফিলিয়া বলা হয়। আর হিমোফিলিয়া বি এটাকে বলা হয় ক্রিস্টমাস ডিজিজ। ক্রিস্টমাস ডিজিজ। তাহলে আমরা এটা 2 মার্কের প্রশ্ন হতে পারে, যেমন হিমোফিলিয়া কি হিমোফিলিয়া কাকে বলে, ওটা 2 মার্কের জন্য। এই যে এখানে নাম্বারগুলো দিয়ে রেখেছি, এই যে নাম্বারগুলো দেখেছি, কোনটা কয় মার্কের প্রশ্ন হবে দেওয়া আছে। তো এখানে হিমোফিলিয়া কয় প্রকার ও কী কী, এটাতেও 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করতে, সেটা হচ্ছে হিমোফিলিয়ার আমরা হিমোফিলিয়ার কারণ। হিমোফিলিয়ার কারণ, এই হিমোফিলিয়ার কারণ এটা 3 মার্কের আসতে পারে। এবং এটা করার জন্য দেখো আমি নিচে লিখেছি রায়ান মার্টিন 262। রায়ান মার্টিন যাদের কাছে আছে 262 পৃষ্ঠা বার করো, এবং ওইখান থেকে আমরা এটাকে আলোচনায় নিয়ে আসব। দেখো হিমোফিলিয়া কেন হয়, আমরা থ্যালাসেমিয়া কেন হয় সেখানে আমরা কারণ তো আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, যে থ্যালাসেমিয়া হওয়ার কারণ কি। ওখানে দেখেছিলাম হিমোগ্লোবিনের পলিপেপটাইড শৃঙ্খলগুলো তৈরি ব্যাহত হচ্ছিল, ফলে হিমোগ্লোবিন উৎপাদনে ত্রুটি দেখা যাচ্ছিল। তো হিমোফিলিয়ার কারণ কি বললাম, এটাতে 3 মার্কের প্রশ্ন হতে পারে। এবং 262 পৃষ্ঠায় দেখো 5 নম্বর প্রশ্নে আছে হিমোফিলিয়া রোগের কারণ ও লক্ষণ। তো প্রথমে আমরা কারণটাকে আলোচনা করি। কারণ ও লক্ষণ একসঙ্গে নাও আসতে পারে, হয়তো কারণ আসতে পারে, আবার আলাদা করে লক্ষণ আসতে পারে। প্রত্যেকটা আমরা 3 মার্কস করে রেডি করব। তো প্রথমে আমরা কারণটা আলোচনা করি। তো দেখা যাচ্ছে এইখানেই লেখা আছে, যেটা আমি কারণটাতে দেখাই, এই যে আমি বার করলাম বইটা, সরি, এই যে এখানে। তো এখানে লেখা আছে হিমোফিলিয়ার জন্য দায়ী লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন। এই জিনগুলোকে বলা হয় সেক্স লিঙ্কড জিন। এর ডেফিনেশন পরে আসবো আমি। হিমোফিলিয়ার জন্য দায়ী লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন, আগে বললাম প্রচ্ছন্ন। এই মিউট্যান্ট জিন রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8 বা 9 তৈরিতে অক্ষম। অর্থাৎ ব্লাড কোয়াগুলেশন ক্লাস 9-এ যে পড়ানো হয়েছে রক্ততঞ্চন, ওখানে এই ফ্যাক্টরগুলো ছিল। তা 8 নম্বর ফ্যাক্টর এবং 9 নম্বর ফ্যাক্টর তৈরিতে অক্ষম হয়, ফলে এই হিমোফিলিয়া হয়। তাহলে আমরা এইটুকুটা ভূমিকাটা এখান থেকে লিখতে পারি যে হিমোফিলিয়ার জন্য দায়ী লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিন, এই মিউট্যান্ট জিন রক্ততঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8 বা 9 তৈরিতে অক্ষম। কে ফ্যাক্টর 8 বা 9 তৈরিতে, ওই যে লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন জিনটি, মিউট্যান্ট জিনটি এই 8 নম্বর 9 নম্বর ফ্যাক্টর তৈরি করতে অক্ষম বা পারে না, তার ফলে হিমোফিলিয়া হয়। এরপরে আমরা লিখব, এখানেও লেখা আছে যে হিমোফিলিয়ার, এখানে লেখা আছে যে হিমোফিলিয়ার এর কারণ, হিমোফিলিয়া বি এর কারণ। এখান থেকেও লিখতে পারি আমরা, এবং এখান থেকে লিখলে আমাদের
তিন মার্কের উত্তর হয়ে যাবে, যেহেতু ভূমিকা একটা দিলাম। তো হিমোফিলিয়া এ বা রাজকীয় হিমোফিলিয়ার কারণ লিখব এবার। তো এটা দেখতে পাচ্ছি আমরা রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টরে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, যাকে সংক্ষেপে AHF বলা হয়, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কম তৈরি বা একদম তৈরি না হয় যে হিমোফিলিয়া রোগ হয় তাকে রাজকীয় হিমোফিলিয়া বলে। যেমন আচ্ছা, রাজকীয় হিমোফিলিয়া বলে, তাহলে রাজকীয় হিমোফিলিয়ার কারণ কি? যে রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর কম তৈরি হয় বা একদম তৈরি না হয় এর কারণ, এবং এর ফলে এই হিমোফিলিয়া রোগটি হয়। একে রাজকীয় হিমোফিলিয়া বা ক্লাসিক হিমোফিলিয়া বলে। এর মধ্যা কারণ হচ্ছে যে মহারানী ভিক্টোরিয়া উনি ছিলেন কিন্তু ওই এই হিমোফিলিয়ার স্বাভাবিক বাহক, অর্থাৎ উনার মধ্যে এই প্রচ্ছন্ন জিনটি পাওয়া যায়। ফলে রাজ পরিবারে এই রোগটা ছড়িয়ে পড়ে, যেহেতু উনার কাছে এই প্রচ্ছন্ন জিনটা ছিল। যেহেতু এটা বংশগত রোগ, তাই মহারানী ভিক্টোরিয়ার মাধ্যমে, তার বংশধরদের মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়ে। ওই জন্য তার নাম অনুসারে একে রাজকীয় হিমোফিলিয়া, যেহেতু রাজ পরিবারে হয়েছে, তো রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া বলা হয়। অনেকে একে ক্লাসিক হিমোফিলিয়াও বলেন। কোনো কিছু ভালো থাকলে আমরা বলি খুব ক্লাসিক্যাল আছে, যেহেতু রাজ পরিবারের রোগ, হয়তো ক্লাসিক হিমোফিলিয়াও বলা হয়। যত হিমোফিলিয়া রোগ দেখা যায় তার 80%ই হিমোফিলিয়া সাধারণত এই প্রকারের, অর্থাৎ হিমোফিলিয়া এ। 80% মানুষেরই হিমোফিলিয়া এ দেখা যায়। তা আমরা হিমোফিলিয়া এ এর কারণ পড়লাম, মানে বইয়ে যা আছে তুমি একদম সেম লিখতে পারো। এরপরে হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস ডিজিজ, ক্রিস্টমাস ডিজিজ এর কারণ কি? রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর, ওটা ছিল 8 নম্বর ফ্যাক্টর, এটা 9 নম্বর ফ্যাক্টর। কোন বইয়ে, হয়তো সাঁতরার বইয়ে বোধহয় এটা ভুল লেখা আছে, দেখবে তোমরা। এটা 9 নম্বর ফ্যাক্টরই হবে। রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরে ক্রিস্টমাস ফ্যাক্টর কম তৈরি হয় বা একদমই তৈরি না হয়, যাকে আমরা PTC বলি, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। আচ্ছা, ওখানে দেখবে লেখা আছে। আচ্ছা, রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টরে ক্রিস্টমাস ফ্যাক্টর কম তৈরি বা একদমই তৈরি না হয় যে হিমোফিলিয়া রোগ হয় তাকে হিমোফিলিয়া বি বা ক্রিস্টমাস ডিজিজ বলে, ক্রিস্টমাস ডিজিজ বলে। তো এইখান থেকে আমরা আমাদের যে সহায়িকা আছে এখান থেকে আমরা এই উত্তরটা লিখে দেব। তো যেহেতু মানুষের মধ্যে 80%ই হচ্ছে হিমোফিলিয়া এ, তাহলে 20% হিমোফিলিয়া বি থাকে। এবার আরেকটা জিনিস আসছে যে একে বলা হচ্ছে ক্রিস্টমাস ডিজিজ। আগেরটাকে হিমোফিলিয়াকে যেরকম বলা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, তেমনই হিমোফিলিয়া বিকে বলা হচ্ছে ক্রিস্টমাস ডিজিজ। ক্রিস্টমাস ডিজিজ অর্থাৎ স্টিফেন ক্রিস্টমাস নামক এক ব্যক্তির দেহে প্রথমে এই রোগটি ধরা পড়ে। তো ওই জন্য তার নাম অনুসারে এই রোগটাকে অনেকে ক্রিস্টমাস ডিজিজ বলেন। যেমন রাজ পরিবারে হিমোফিলিয়া এ ধরা পড়লো, তাকে বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। আর এটা স্টিফেন ক্রিস্টমাস নামক রোগীর দেহে প্রথম দেখা গেল, তাই তার নাম অনুসারেও এটার নাম রেখে দেওয়া হলো ক্রিস্টমাস ডিজিজ। তাহলে এতক্ষণে আমরা হিমোফিলিয়ার কারণ আলোচনা করলাম। হিমোফিলিয়ার কারণে কিছুই তেমন কোনো কঠিন জিনিস নয়। এখানে একটাই জিনিস আছে যে হিমোফিলিয়া এতে রক্ততন্ত্রের 8 নম্বর ফ্যাক্টর উৎপাদন ব্যাহত হয়, আর হিমোফিলিয়া বিতে 9 নম্বর ফ্যাক্টর। এটাকে মনে রাখতে হবে। ফলে কি হয়? রক্ত জমাট বাঁধে না।
যদি 9-এর বই থাকে তো একটু রক্ত জমাট বাঁধার যে বিষয়টা আছে সেটাকে আমরা আরেকবার দেখে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে হিমোফিলিয়ার লক্ষণ। হিমোফিলিয়ার লক্ষণ, এই হিমোফিলিয়ার লক্ষণও এখান থেকে আমরা করব, কিন্তু এখানে যেটুকু লেখা আছে তাতে 2 মার্কের জন্য ঠিক আছে, 3 মার্কটা অতটা ভালো হবে না। পাশে একটা ছবিও দেখতে পাচ্ছি, এই যে ছবিটা, এই যে রক্ত বেরোচ্ছে, বন্ধ হচ্ছে না। এটা তো ধীরে বেরোচ্ছে, অনেক সময় অনেক জোরে জোরেও রক্ত বেরোয়, দেখা যাচ্ছে রক্তটা টপ 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 করে পড়তে আছে। আমাদের সাধারণত কোনো জায়গায় যদি কেটে যায় তা আমরা জায়গাটাকে একটু চেপে রাখি, চেপে রাখলে দেখা যায় যে মোটামুটি 3 থেকে 7 মিনিটের মধ্যে, কারো কারো ক্ষেত্রে আরও কম সময়ের মধ্যেও রক্তটা বন্ধ হয়ে যায়, জমাট বেঁধে যায়। এটা রক্ত জমাট বাঁধাটা বা রক্ত বন্ধ হয়ে যাওয়াটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এটা যখন হয় না তাহলে কী হবে? রক্ত বন্ধ না হলে তো একটা ভয়ের ব্যাপার তো আছেই। তো এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন হিমোফিলিয়া বাহক রোগীর রক্ততঞ্চন হচ্ছে না, ফলে রক্ত পড়তে আছে। তো এখান থেকে যদি আমরা দেখি এই বিষয়টা হিমোফিলিয়ার লক্ষণ, এই হিমোফিলিয়ার লক্ষণটা আমরা এখান থেকে কিছুটা লিখব। তোমাদের কাছে বই আছে তো ওখানে দেখো যে সাধারণত ক্ষত স্থানে 3 থেকে 7 মিনিটের মধ্যে রক্ত তঞ্চিত হয়। তঞ্চিত হয় মানে কি? জমে যায়। কিন্তু ফ্যাক্টর 8 বা 9 এর অভাব ঘটলে রক্ততঞ্চন ব্যাহত হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে পারে না, ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্তক্ষরণ ঘটে। তাহলে 1 নম্বর লক্ষণ হচ্ছে কি? রক্তক্ষরণ হবে, রক্ত জমাট বাঁধবে না। 2 নম্বর যেটা বিষয় লেখা আছে এটা, এই 2 নম্বর বিষয়টা আর কিছুই না, শরীর থেকে যদি রক্ত আস্তে আস্তে কমে যায় তাহলে কী হবে? রক্ত যখনই কমে যাবে আমাদের শরীরের বিভিন্ন প্রক্রিয়াগুলো ব্যাহত হবে, যাকে আমরা শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হওয়া বলি। আমাদের শরীরে যে সমস্ত কাজগুলো হচ্ছে সেগুলো সবটার উপরেই প্রভাব পড়ে যাবে। কারণ রক্ত যেগুলো কাজ করছিল, অর্থাৎ রক্তের অর্থাৎ সেগুলোতে রক্ত সাপ্লাই কমে গেল, রক্তচাপ কমে গেল, তাহলে আস্তে আস্তে শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখা দিবে। এখন লেখা আছে অতিরিক্ত রক্ত বেরিয়ে যাওয়ার ফলে দেহে রক্তচাপ কমে যায় এবং বিভিন্ন শারীরবৃত্তীয় ভৌত প্রক্রিয়া যেমন ব্যাপন, অভিস্রবণ, পরিস্রাবণ, এরকম অনেক কাজ আছে আমাদের শরীরের মধ্যে, শ্বসনের উপরে প্রভাব পড়ে যাবে। রক্ত সাপ্লাই না হলে তো অক্সিজেন পৌঁছাবে না। আবার কোষে যে পদার্থগুলো তৈরি হলো, যেগুলো এক্সক্রিটরি প্রোডাক্ট, তো সেগুলোও তো বহন হবে না। ধরতে গেলে টোটালি রক্তের কাজটাই মানে শরীরের বিভিন্ন প্রক্রিয়াগুলোই ব্যাহত হয়ে যাবে। তো এটা দিয়ে একটা পয়েন্ট আমরা করব। তো এই 2টা পয়েন্ট করে দিলে আমাদের 2 নম্বর হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে 3 মার্কসের করতে হবে। তো 3 মার্কসের করার জন্য আর একটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে যে এখানে আমি লিখেছি হিমোফিলিয়ার তীব্রতা। হিমোফিলিয়ার তীব্রতা আমি দিয়েছি, এই যে দেখো 3টা পয়েন্ট আমি ব্যবহার করেছি। 3টা পয়েন্ট, একটা বললাম ক্ষরণ, আর 2 নম্বর বললাম শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হওয়া। এটা তো আমি রায়ন মার্টিন থেকে লিখে নিলাম। আর হিমোফিলিয়ার তীব্রতা, এটাকে লেখার জন্য ছায়ার বইয়ের 85 পৃষ্ঠা, তোমরা বাইর করো ছায়ার বইয়ের 85 পেজ, ওখানে তোমরা দেখতে পাবে। তো এই যে হিমোফিলিয়া রোগটির তীব্রতা অনুযায়ী 3 রকম হয়, মানে সকলের এক রকমের হয় না। কারো কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়তো জমাট বাঁধে, স্বাভাবিক হয়তো একটু টাইম নিল, তারপরে আবার জমাট বেঁধে গেল। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে তারপরে একজনে দেখা যাচ্ছে যে জমাট বাঁধছেই না। তাহলে রোগটার একটা তীব্রতা আছে, তো ওই তীব্রতার উপর ভিত্তি করে 3 রকমের হয়। প্রথমটা হচ্ছে মৃদু হিমোফিলিয়া। মৃদু আমরা বুঝতে পারছি, মৃদু কথাটার মানে কি? স্বল্প। এক্ষেত্রে রক্ততঞ্চনকারী ফ্যাক্টরগুলি স্বাভাবিকের 5 থেকে 50% থাকে। যতটা থাকার কথা
তার 5 থেকে 50% থাকে। ফলে শিশুটির বহুদিন অবধি রোগ লক্ষণ দেখা যায় না। রোগ লক্ষণ সেরকম দেখাই যায় না, মনে হচ্ছে শিশুটা সুস্থই আছে। এক্ষেত্রে ওই জন্য এটাকে বলা হচ্ছে মৃদু হিমোফিলিয়া। আর মধ্যম হচ্ছে মিডল, মানে এরপরে তীব্র আলোচনা করবে। মধ্যম হিমোফিলিয়া হচ্ছে এক্ষেত্রে রক্তচঞ্চনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, AHF অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরগুলি স্বাভাবিকের 1 থেকে 5% থাকে। আগেটা বললাম 5 থেকে 50% থাকে, আর এটাতে হচ্ছে 1 থেকে 5% থাকে। এবং শিশু জন্ম থেকেই রক্তক্ষরণ বন্ধ হয় না। জন্মানোর পরই দেখা গেল কোনো জায়গায় কাট্টত রক্ত বন্ধ হচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে। আর তীব্র হিমোফিলিয়া কি? এক্ষেত্রে রক্তচঞ্চনকারী অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরগুলি 1%-এরও কম থাকে। ফলে শিশুর স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হয়। অর্থাৎ অনেক সময় দেখা গেল শরীরের ভিতরেই কোনো জায়গা থেকে অটোমেটিক্যালি রক্তক্ষরণ হচ্ছে, আঘাত ছাড়াও, কেটে যাওয়া ছাড়াও। অনেক সময় নাক দিয়েও রক্তক্ষরণ হচ্ছে। অবশ্য আমাদের অনেকের নাক দিয়ে এমনিতেও রক্ত পড়ে, ওটা কিন্তু হিমোফিলিয়া নয়, ভয় খাওয়ার কিছু নেই। ওগুলো অনেক সময় আমরা নাকে জল দিই, কিংবা নাকটা একটু চেপে ধরে রাখতে গেলেই আবার বন্ধ হয়ে যায়, ওটা হিমোফিলিয়া নয় কিন্তু। তো এই রক্তক্ষরণ হয়ে থাকে, এটা স্বতঃস্ফূর্ত বা তীব্র হিমোফিলিয়া। তাহলে এই লাস্ট পয়েন্টটাকে আমরা 3 ভাগে লিখছি: মৃদু হিমোফিলিয়া, মধ্যম হিমোফিলিয়া আর তীব্র হিমোফিলিয়া। আমরা যত ছোট করে লেখা যায়, ছোট করে করে এটাকে লেখে নেব ছায়ার বই থেকে। তো আমরা এতক্ষণে যে বিষয়গুলো আলোচনা হয়ে গেল আমার, সেটা হচ্ছে হিমোফিলিয়ার লক্ষণ। এবং এটা প্রশ্নটাও 3 মার্কসের। হিমোফিলিয়ার কারণ যেরকম 3 মার্কসের, হিমোফিলিয়ার লক্ষণও 3 মার্কসের প্রশ্ন আসতে পারে। এবং এই যে আমার প্ল্যানিংটা দেখো, যে পাশের নাম্বারগুলো আমি লিখে দিচ্ছি। এই যে উপরে দেখো, হিমোফিলিয়া কী হতে 2 মার্কস আছে, হিমোফিলিয়ার প্রকারভেদ তাতে 2 মার্কস আছে, তারপরে হিমোফিলিয়ার কারণে 3 মার্কস আছে। তাহলে 3টা পয়েন্ট লাগবে। 3 মার্কস মানে কি? 3টা তথ্য, 3টা প্যারা লিখতে হবে, ছোট করেই হোক, কিন্তু প্যারা 3টাই করব আমি ক্লাসে বলি 3টা থোকা করব, 3টা গুচ্ছ করব। আর হিমোফিলিয়ার লক্ষণের মধ্যে যে রক্ততঞ্চন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হওয়া, হিমোফিলিয়ার তীব্রতা, এগুলো করে এটা লিখে নেব। এরপরে আমরা থ্যালাসেমিয়ার আগের ক্লাসে যেরকমটা আলোচনা করেছ, তা থ্যালাসেমিয়ার কতগুলো করেছিলাম। ওটা ছিল অটোজম বাহিত রোগ। এটা কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, মিউট্যান্ট জিন গঠিত রোগ। তো এরও বিভিন্ন রকমের সমস্যা দিয়ে পরীক্ষা আসতে পারে। যেমন থ্যালাসেমিয়া আসতে পারে, যেমন সংকরায়ন পরীক্ষা থেকে বিভিন্ন সমস্যা আসতে পারে। ওই রকম এই যে তোমরা দেখবে 7-8 বইয়ের শেষের দিকে অনুশীলনীতে এই সমস্যাগুলো অনেকটা দেওয়া আছে। আবার বিভিন্ন টেস্ট পেপারের প্রশ্ন তুমি যদি দেখো, টেস্ট পেপারের প্রশ্নেও এগুলো তোমরা দেখতে পাবে। তো এখানে আমি কয়েকটা সমস্যা এখানে লিখেছি। এই সমস্যাগুলোর মধ্যে আমার প্রথম সমস্যা হচ্ছে, আমি একটু আবার আসি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম সমস্যা হচ্ছে, মাতা স্বাভাবিক বাহক ও পিতা স্বাভাবিক হলে। এই যে কথাটা আমি বলছি, স্বাভাবিক বাহক অর্থাৎ ওই ব্যক্তির দেহে এই প্রচ্ছন্ন জিনটি আছে, কিন্তু রোগ লক্ষণ সেরকম প্রকাশ পায় না, ওই জন্য ওতে স্বাভাবিক শব্দটা লাগানো আছে। আমি মাতা বাহকও লিখতে পারি। বাহক হচ্ছে কি, যে সে রোগটা বহন করছে কিন্তু লক্ষণ প্রকাশ পাচ্ছে না। আর আক্রান্ত মানে কি, যেমন মহিলারা সাধারণত বাহক হয়, কারণ ওর 2টো এক্স ক্রোমোজোম আছে। তো 2টো এক্স ক্রোমোজোমের মধ্যে 2টোই যদি মিউট্যান্ট হয়,
দুটাতেই যদি প্রচ্ছন্ন জিন থাকে তাহলে সেটা হয়ে যাবে আক্রান্ত। কিন্তু দুটা এক্স ক্রোমোজোমের মধ্যে একটা যদি স্বাভাবিক হয় আর একটা যদি মিউট্যান্ট জিন হয় তাহলে সে হয়ে যাবে বাহক। আর পিতা স্বাভাবিক, প্রথম পয়েন্ট আছে পিতা স্বাভাবিক, অর্থাৎ পিতার একটাই এক্স ক্রোমোজোম আছে, পিতার কিন্তু বাহক হওয়ার গল্পটা নেই, এটা মাথায় ঢুকে নাও একদম। এটা বর্ণান্ধতা এবং এই হিমোফিলিয়া দুটো রোগে একই গল্প, কারণ এটাই দুটোই এক্স ক্রোমোজোম বাহিত রোগ, এই হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তো পিতার যেহেতু একটা এক্স ক্রোমোজোম আছে, অতএব ওটা মিউট্যান্ট হলে পিতা আক্রান্ত হয়ে গেল। আর পিতার কাছে দুটো সেক্স ক্রোমোজোম আছে, একটা এক্স এবং একটা ওয়াই, তো এটা ওয়াই ক্রোমোজোম ঘটিত রোগ নয়, বর্ণান্ধতা ওয়াই ক্রোমোজোম ঘটিত রোগ নয়। তাহলে ওয়াই ক্রোমোজোম কী আছে না আছে এটা এখানে ফ্যাক্টর না। এক্স ক্রোমোজোমটা যদি মিউট্যান্ট হয়ে যায় পিতার ক্ষেত্রে তাহলে পিতা আক্রান্ত হবে, তাই ওই জন্য পিতারা বা পুত্ররা কখনো বাহক হয় না। কিন্তু মাতারা বাহক হতে পারে, আবার আক্রান্ত হতে পারে, যেহেতু ওর কাছে দুইটি এক্স ক্রোমোজোম আছে। এই জন্য পুরুষরা এই রোগে বেশি আক্রান্ত হয়, এই এক্স ক্রোমোজোম ঘটিত রোগে পুরুষরাই বেশি আক্রান্ত হয়। মানে ওর একটা তো পুঁজি, একটা এক্স ক্রোমোজোম, ওইটা মিউট্যান্ট হলেই তো গেল। কাজেই এই বর্ণান্ধতাই হোক আর এই হিমোফিলিয়াই হোক, এটা পুরুষদের, মহিলাদের অপেক্ষা পুরুষদের এই রোগটা বেশি দেখা যায়। যাই হোক, তা আমরা এই বিষয়টাকে আলোচনা করি। যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে মাতা স্বাভাবিক বাহক ও পিতা স্বাভাবিক হলে। 2 নম্বর হচ্ছে মাতা আক্রান্ত ও পিতা স্বাভাবিক হলে। 3 নম্বর হচ্ছে মাতা স্বাভাবিক ও পিতা আক্রান্ত হলে। 4 নম্বর মাতা স্বাভাবিক বাহক ও পিতা আক্রান্ত হলে। এইরকম আরও সমস্যা করতে পারি যে মাতা আক্রান্ত পিতা আক্রান্ত হলে কী হবে, এই রকম বিভিন্ন রকমের সমস্যা দিয়ে পরীক্ষায় আসবে। এখানে আমি 4টা সমস্যা আলোচনা করেছি, 4টা পয়েন্ট লিখেছি। এগুলো কিন্তু আমরা চেকার বোর্ড দিয়ে করব। এটাকে আমরা অ্যারো করেও করতে পারি, যেমনটা আমরা থ্যালাসেমিয়া করেছি। থ্যালাসেমিয়া যদি আমাকে চেকার বোর্ড উল্লেখ করতে না বলে তো অবশ্যই আমি অ্যারো দিয়েই করব, এর আগের ক্লাসে আমি বলেছি। আর আমরা হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এটা চেকার বোর্ড দিয়ে করব, এটাতে আমরা অ্যারোতে যাব না, এটা আমরা চেকার বোর্ড দিয়ে করব। তো এইটাকে আমরা এবারে আলোচনা করি। এগুলো প্রত্যেকটা প্রশ্নই 2 মার্কসের আসে। এগুলো যত প্রশ্ন আছে সব 2 মার্কস করে, 2 নম্বর করে আসবে। প্রশ্নগুলো কিভাবে লিখতে হবে সেটাও নিশ্চয়ই আমি বলবো। তো আমরা প্রথম সমস্যা ধরি যে মাতা স্বাভাবিক বাহক ও পিতা স্বাভাবিক হলে। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি ওই যে ব্রিটেনের রাজ পরিবারে যে রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া, এটা হলো এই ধরনের। ওখানে রানী ভিক্টোরিয়া স্বাভাবিক বাহক ছিলেন, আর যুবরাজ অ্যালবার্ট উনি কিন্তু স্বাভাবিক ছিলেন। যুবরাজের এই অসুখটা ছিল না, রানীর ছিল, রানী বাহক ছিলেন। বাহক বলতে কি, আমি বললাম যে রোগ লক্ষণ প্রকাশ পায় না, ফলে বিয়ের আগে এগুলো বোঝা যায়নি। তো এই যে দেখা যাচ্ছে অনেক সময় আমরা কোনো রকম টেস্ট ছাড়াই, কোনো রকম খবর নেওয়া ছাড়াই আমরা যে বিয়েতে চলে যাচ্ছি, ফলে কী হচ্ছে, বিয়ের পর যখন সন্তান হচ্ছে তখন এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। তো এটা নিয়ে কি করা যাবে না যাবে, যাকে জেনেটিক কাউন্সেলিং বলা হয়, সেটা একটা আলোচ্য বিষয়, আমরা পরে যাব। তো এই বিষয়টাকে আলোচনা করি যে মাতা স্বাভাবিক বাহক ও পিতা স্বাভাবিক হলে কী হবে। তো এইখানে আমরা নিচে একটা চেকার বোর্ড দিয়ে, হ্যাঁ তোমরা বইয়েও পাবে, সাঁতরার বইয়েও আছে এটা। আচ্ছা, এখানে এটা দিয়ে আসবে না। আচ্ছা, প্রথমে আমি কি করেছি, মাতার জিনোটাইপ লিখেছি এবং পিতার জিনোটাইপ লিখেছি। মাতার জিনোটাইপ কী হবে, মাতা হচ্ছে স্বাভাবিক বাহক, তাহলে মাতা হবে এক্স ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচটা হচ্ছে কি
স্বাভাবিক, ওটা মিউট্যান্ট নয়। কোনো জিনিস যদি ক্যাপিটাল দিয়ে লিখি তো ওটা হচ্ছে প্রকট, প্রচ্ছন্ন নয়। আর পরের এক্সটা দেখো স্মল এইচ আছে, এইখানটায় দেখো স্মল এইচ, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটা হচ্ছে মাতার জিনোটাইপ। এই সমস্যাগুলো যখনই দিবে তখনই আমি দেখব যে ওর জিনোটাইপটা কী হবে, ওখানে মাতার জিনোটাইপ কী হবে এবং পিতার জিনোটাইপ কী হবে। এখানে পিতার জিনোটাইপ, পিতা স্বাভাবিক লেখা আছে, তাহলে পিতা হচ্ছে ক্যাপিটাল, পিতা লেখা আছে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। এটা যেহেতু এক সময় ওয়াইয়ের উপরে কিছু হবেই না, হ্যাঁ, তা আমরা জিনোটাইপটা জেনে গেলাম। জেনে গিয়ে এবারে দেখো, তাহলে এই যে সমস্যাটা, যে এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ হচ্ছে মাতার জিনোটাইপ, পিতার হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ওয়াই। তাহলে এটাকে আমরা যদি দেখি, এখানে আমি চেকার বোর্ডে করেছি এখানে, তো মাতার কাছে আছে এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ, তাহলে মাতার গ্যামেট কী হবে? তো গ্যামেট হচ্ছে 50-50, অর্থাৎ একটা গ্যামেট হবে এক্স ক্যাপিটাল এইচ আর একটা হবে এক্স স্মল এইচ, তার সঙ্গে 22টা করে অটোজোম থাকবে, সে আলাদা জিনিস। তো ওই যে দেখো মহিলা চিহ্ন দেওয়া আছে নিচে, চেকার বোর্ডটা লক্ষ্য করো, চেকার বোর্ড লক্ষ্য করো, দেখো চেকার বোর্ড লক্ষ্য করলে দেখা যাচ্ছে যেদিকে মহিলা চিহ্ন দেখা যায়, উপর দিকে দেওয়া আছে মেল গ্যামেটের চিহ্ন আর পাশে দেওয়া আছে ফিমেল গ্যামেটের চিহ্ন। তো ওর গ্যামেটগুলো আমি বসিয়ে দিয়েছি, মাতার গ্যামেটটা এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। আর পিতার গ্যামেট কী ছিল? পিতা ছিল এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, তাহলে গ্যামেট হবে এক্স ক্যাপিটাল এইচ একটা আর একটা হবে ওয়াই ক্রোমোজোম যুক্ত। তাহলে পিতার গ্যামেটটাও বসিয়ে দিয়েছি। এবার তো আর কিছু না, চেকার বোর্ডগুলো তো এর আগে কত করালাম, তো আজ এইখানটায় তোমরা এই চেকার বোর্ড দিয়ে করে ফেলবে। এই যে প্রথম ঘরটা যদি দেখি, তাহলে এখানে মেল গ্যামেট আছে এক্স ক্যাপিটাল এইচ, ফিমেল গ্যামেট এক্স ক্যাপিটাল এইচ, তাহলে এখানে এক্স ক্যাপিটাল এইচ এক্স, এটা অটোমেটিক্যালি কন্যা সন্তান, বুঝতে পারা যাচ্ছে দুটো এক্স আছে, তা কন্যা সন্তান হয়ে গেল। আর পরেরটাতে দেখো 2 নম্বর ঘরে, ওখানে মেল গ্যামেট হচ্ছে ওয়াই আর ফিমেল গ্যামেটে এক্স ক্যাপিটাল এইচ, তা আমরা লিখলাম এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, তাহলে এটা পুত্র সন্তান আছে। তারপরে 3 নম্বর ঘর দেখো, এখানে মেল গ্যামেট পাওয়া যাচ্ছে এক্স ক্যাপিটাল এইচ এবং ফিমেল গ্যামেট পাওয়া যাচ্ছে এক্স স্মল এইচ, তাহলে এটা যেটা সন্তান হবে তার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর 4 নম্বর ঘরে এখানে আমরা এক্স গ্যামেটটা পাচ্ছি স্মল এইচ আর ওয়াই, তাহলে এক্স স্মল এইচ ওয়াই। তো এইভাবে চেকার বোর্ড যেহেতু আগে করা আছে অতএব এগুলো সমস্যা নেই। আচ্ছা, এইখানে দেখি আমি আসে কি না, আসতে পারে। এখানে দেখি আমরা যে প্রথম ঘরটা দুটোই ক্যাপিটাল এইচ আছে, তো এটা স্বাভাবিক কন্যা, এর কোনো নাই, প্রচ্ছন্ন জিন নেই। আর পরের কন্যাটা হচ্ছে একটা মানে জিন স্বাভাবিক আছে আর একটা হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা। পুত্রর মধ্যে প্রথমটা, এটা মিউট্যান্ট জিন নেই এখানে, কাজেই ক্যাপিটাল দিয়ে লেখা আছে, অতএব এই পুত্রটা একদম স্বাভাবিক। কিন্তু নিচেরটা 4 নম্বর, এটাতে দেখা যাচ্ছে এক্স যে জিনটা রয়েছে সেটা মিউট্যান্ট। ফলে আমি আগে আলোচনায় বললাম যে পুত্ররা বা পুরুষরা কখনো এই রোগের বাহক হয় না, ওর একটাই এক্স ক্রোমোজোম আছে, তাই এই পুত্রটা হয়ে গেল আক্রান্ত। এবার এখানে 4টা ঘর আছে, কন্যাদের যদি আমি 100% ধরি, কন্যাদের মধ্যে দুটো ঘর আছে, কন্যাদের দুটো ঘরে, একটা দুটো ঘর আছে, তো 102টা ঘরে তাহলে 50% করে ধরবো। তা কন্যাদের 100% হচ্ছে স্বাভাবিক আর কন্যাদের 50% হচ্ছে
কন্যাদের 50% হচ্ছে 100%-এর মধ্যে 50% হচ্ছে স্বাভাবিক আর 50% হচ্ছে স্বাভাবিক বাহক। আর পুত্রদের 50% হচ্ছে স্বাভাবিক এবং 50% আক্রান্ত। এইভাবে রেজাল্টটা লিখতে হবে। আমি বিস্তারিত এই যে এখানে আমি রেজাল্টটা এখানে লিখেছি। দেখো কন্যা 50% স্বাভাবিক, এই যে উপরে লিখেছি আমি, কন্যা 50% স্বাভাবিক, 50% স্বাভাবিক বাহক, আর পুত্র হচ্ছে 50%, 50% আক্রান্ত। তো এই একটা এক্সাম্পল দিলাম। এরপরে কি আছে, মাতা আক্রান্ত, দুই নম্বর আছে মাতা আক্রান্ত ও পিতা স্বাভাবিক হলে। আচ্ছা, মাতা যদি আক্রান্ত হয় তাহলে ওর দুটোই এক্স ক্রোমোজোমই কিন্তু মিউট্যান্ট হবে, অর্থাৎ এক্স স্মল এইচ হবে। মাতা যদি আক্রান্ত হয় তার জিনোটাইপ, মাতার জিনোটাইপ কী হবে এখানে, মাতার জিনোটাইপ হবে এক্স স্মল এইচ, এবং পিতা স্বাভাবিক তাহলে পিতা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। আবার আমরা যদি 3 নম্বরটা দেখি, মাতা স্বাভাবিক, তাহলে মাতার জিনোটাইপ কী হবে, মাতা স্বাভাবিক আছে এখানে, তাহলে মাতা স্বাভাবিক হলে এক্স ক্যাপিটাল এইচ হবে মাতা জিনোটাইপ। আর পিতা হচ্ছে আক্রান্ত, তাহলে এর পিতার জিনোটাইপ কী হবে, এক্স স্মল এইচ ওয়াই। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আর 4 নম্বরটা দিয়েছে মাতা স্বাভাবিক বাহক, তাহলে মাতার জিনোটাইপ এখানে কী হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর পিতা হচ্ছে আক্রান্ত, তাহলে পিতার জিনোটাইপ হবে এক্স স্মল এইচ ওয়াই। এইভাবে আমরা সমস্যাটা যদি পিতার জিনোটাইপ আর মাতার জিনোটাইপটা জেনে যাই, তো গ্যামেট উৎপাদন তো সহজ আছে। দুটো বিষয় আছে, দুটো অ্যালিল আছে, অত দুটো ভাগ করে দিলাম, ভাগ করে দিয়েই বাস আমরা গ্যামেট তৈরি করে দিলাম। তৈরি করে দিয়েই আমরা চেকার বোর্ডে বসালাম। অতএব যেহেতু এটা এক্স ক্রোমোজোম ঘটিত আছে, কাজে এক্স ওয়াই পাচ্ছি, যখন এক্স ওয়াই পাবো তো পুত্র, আর এক্স এক্স পাবো তো কন্যা, যেটা থ্যালাসেমিয়াতে ছিল না। ওই জন্য আমি বলেছিলাম যে মাতার নিচে পুত্র লিখবে এবং পিতার নিচে কন্যা লিখবে, থ্যালাসেমিয়াতে বলেছিলাম। কিন্তু এখানে এই গল্পটা নেই, এখানে পুত্র এবং কন্যাদের শনাক্ত করতে কোনো অসুবিধা নেই। তো আমি এবারে চলে যাই এখানটায়। এইখানে যে আমি নিয়েছি এর বই থেকে, বাণীর বই থেকে নিয়েছি আমি এগুলো। তো বাণীর বই থেকে যদি আমরা নিই তাহলে হ্যাঁ, এখানে যেটা নেওয়া হয়েছে, যেটা আলোচনা করলাম আমি এখনই, রয়্যাল হিমোফিলিয়াটা, এই যে রানী ভিক্টোরিয়া দেওয়া আছে না, আর যুবরাজ অ্যালবার্ট, ওই জন্য রয়্যাল হিমোফিলিয়া। ওদের গ্যামেট কী হয়েছে, এক্স, রানীর গ্যামেট ছিল এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, আর অ্যালবার্টের গ্যামেট ছিল এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এবার ওদের মিলনের ফলে যে সন্তানটা তৈরি হলো, এখানে এই যে মেল গ্যামেটের চিহ্ন, ফিমেল গ্যামেটের চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এবার গ্যামেটগুলো বসালাম, উপরে মেল গ্যামেটগুলো দিলাম এক্স ক্যাপিটাল এইচ ওয়াই, আর পাশে এই যে ফিমেল গ্যামেটগুলো দিয়েছি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তো প্রথম কন্যা হচ্ছে স্বাভাবিক কন্যা, এই যে বাংলায় লিখে দিবে এরকম করে ফিনোটাইপটা, আর স্বাভাবিক কন্যা ব্র্যাকেটে বাহক। অনেকে বাহককেও স্বাভাবিক লিখে থাকে, অনেক প্রশ্ন ওরকম পাবে, পরে সমস্যা আসলে বুঝতে পারবে তোমরা। আর এই প্রথম পুত্রটা হচ্ছে স্বাভাবিক, আর দ্বিতীয়টা হচ্ছে হিমোফিলিক। আক্রান্তকে হিমোফিলিক বলা হয়, যেমন থ্যালাসেমিয়া আক্রান্ত থ্যালাসেমিক বলা হয়, ওরকম এটাকে বলা হয় হিমোফিলিক। এই টার্মগুলো লক্ষ্য করবে। আর এই যে রেজাল্টটা দিয়েছে পাশে, এই বাণীর বই বাইর করবে, দেখবে পেয়ে যাবে। এইটা তো ছবি আছে। আচ্ছা, এখানে একটা আর ইম্পর্টেন্ট জিনিস আছে। আচ্ছা, দেখি আর একটু বড় করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা জিনিস, এই যে স্বাভাবিক হলে কী হবে, ক্রোকোডিনটা ক্যাপিটাল দিয়ে লিখতে হবে। আচ্ছা, একটু হ্যাঁ। আর যদি হিমোফিলিয়ার জন্য দায়ী প্রচ্ছন্ন জিন হয় তাহলে স্মল দিয়ে লিখতে হবে। এটা যেরকম আমরা ক্যাপিটাল দিয়ে লিখেছি। আর রানী ভিক্টোরিয়া ছিলেন কি, বাহক, ওই জন্য হয়েছে ক্যাপিটাল এইচ স্মল এইচ।
আর যুবরাজ অ্যালবার্ট ছিলেন স্বাভাবিক, তো ক্যাপিটাল এইচ ওয়াই। এই জিনোটাইপগুলো আমরা চিনতে পারলেই আমাদের চেকার বোর্ড করতে তো কোনো অসুবিধা নেই, তা আমরা পেরে যাব। এটা একটা পয়েন্ট করলাম। এরপরের সমস্যা 3 নম্বর সমস্যা ছিল মাতা স্বাভাবিক ও পিতা আক্রান্ত হলে, তাহলে মাতার স্বাভাবিক যদি হয়, বা আমি দেখি আবার 3 নম্বর পয়েন্টটা ছিল যে দেখো 3 নম্বর ছিল মাতা স্বাভাবিক। আচ্ছা 2 নম্বরটা দেখি মাতা আক্রান্ত ও পিতা স্বাভাবিক হলে তাহলে কি হবে। মাতা দেখি এখানে আছে কি না, এটা কি আছে, এটা তো হ্যাঁ, যেটা আছে মাতা আক্রান্ত পিতা স্বাভাবিক, হ্যাঁ স্বাভাবিক পুরুষ আছে, ওইটারই জিনোটাইপ আছে দেখো। তাহলে এখানে আমরা কি করেছি, মাতা হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে ওর দুটোই এক্স স্মল এইচ হবে। আর স্বাভাবিক পুরুষ তাহলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। এবার গ্যামেট তৈরি করে নাও, ফিমেল গ্যামেট হবে দুটোই একই, অর্থাৎ এক্স স্মল এইচ, আর মেল গ্যামেট হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। এবার চেকার বোর্ড করো আর কি। স্বাভাবিক কন্যা হচ্ছে প্রথমটা দেখো, মেল গ্যামেট আছে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এখানটা দেখে নাও এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তো স্বাভাবিক কন্যা হয়েছে বাহক, বা স্বাভাবিক বাহক লিখব আমরা, কন্যাটি হচ্ছে স্বাভাবিক বাহক। আর এখানে দেখো পুত্রটা হয়েছে এক্স স্মল এইচ ওয়াই, অর্থাৎ হিমোফিলিক পুত্র আক্রান্ত। 3 নম্বর ঘরে দেখো এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ, এইটাতে ছিল একটা ভুল বললাম মনে হচ্ছে, দেখো তোমরা ঠিক করে নেবে, এটা ছিল এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ। আচ্ছা তোমরা এক কাজ করবে, ক্যাপিটালটাকে আগেই লিখবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, ক্যাপিটালটাকে আমরা আগে লিখব। মনে হচ্ছে এটাতে ক্যাপিটালটা পরে লেখা হয়েছে, ক্যাপিটালটা পরে লিখব না, আমরা আগেই লিখব এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটা ভালো করে দেখো। আর পরেরটা হচ্ছে এক্স স্মল এইচ ওয়াই। এবারে আমরা 3 নম্বর ঘর আছে, কারণ পিতা স্বাভাবিক আছে, ওর কাছে ক্যাপিটাল এইচ আছে। 3 নম্বরটা হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটাও ক্যাপিটালটা আগে লিখবে। আমরা বলছি প্রকটটা আগে লিখবো, একই রকম যদি হয় প্রকটটাকে আগে লিখব, দুটোই এক্স আছে, ক্যাপিটালটাকে আগে লিখব এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর 4 নম্বর ঘরে এসছে এক্স স্মল এইচ ওয়াই, এটাও হিমোফিলিক পুত্র। আমার কথা হয়তো মনে আছে, আমি এই ক্লাসেই বললাম যে এই এই সেক্স লিঙ্ক জিন দ্বারা নিয়ন্ত্রিত যে সমস্ত রোগ আছে তাতে পুত্ররা বেশি আক্রান্ত হয়। দেখো এখানে দুটোই কন্যা কিন্তু স্বাভাবিক বাহক, অর্থাৎ এদের রোগ লক্ষণ সেরকম প্রকাশ পাবে না, ওরা জিনটা বহন করছে ঠিকই কিন্তু ওদের রোগ লক্ষণ প্রকাশ পাবে না। কিন্তু পুত্র দুটোই কিন্তু হিমোফিলিক হয়ে গেছে, 100% পুত্র কিন্তু হিমোফিলিক, আর কন্যারা হচ্ছে 100% স্বাভাবিক বাহক। স্বাভাবিক বাহকের মজাটা কোথায়, একে বোঝা যাচ্ছে না যে তার হিমোফিলিয়া আছে। হ্যাঁ, যদি বোঝা যেত তাহলে যুবরাজ অ্যালবার্টের সঙ্গে ভিক্টোরিয়ার বিয়ে হতো কি না এটা সন্দেহেরই ব্যাপার ছিল। তখন যদি বিয়ের আগে যদি দেখা যেত যে না এরকম তার আছে, কাজেই স্বাভাবিক বাহকের ক্ষেত্রে রোগ লক্ষণ প্রকাশ পায় না। আবার এরপরেরটা দেখো মাতা স্বাভাবিক, 3 নম্বর হচ্ছে মাতা স্বাভাবিক, তাহলে মাতার জিনোটাইপ কী হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ, স্বাভাবিক আছে, স্বাভাবিক বাহক তো বলেনি, তাহলে এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। আর পিতা হচ্ছে আক্রান্ত, তাহলে পিতার জিনোটাইপ পাইবে এক্স স্মল এইচ ওয়াই। দেখি আমার কাছে আরেকটা আছে, ওটা কি আছে দেখি, এই যে এখানে হচ্ছে মহিলা স্বাভাবিক বাহক, আমার 4 নম্বর পয়েন্টটাতে আসবে, এটা 4 নম্বর যেটা আমি লিখেছি ওইটা স্বাভাবিক
মহিলা বাহক। আচ্ছা, আমি আবার চলে যাই আমার ফার্স্ট পেজে। এই যে দেখো, মাতা স্বাভাবিক বাহক। আচ্ছা, স্বাভাবিক বাহক হলে আমরা জানি এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ হবে, আর পিতা আক্রান্ত তাহলে এক্স স্মল এইচ ওয়াই। এবার আমরা চেকার বোর্ড করবো আর কি। এই যে লাস্টটা চলে আসি, এই যে আসলাম। হ্যাঁ, এখানে দেখি এই যে স্বাভাবিক মহিলা বাহক লেখা আছে, এর আছে এক্স স্মল এইচ এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। তাহলে গ্যামেট কী হবে? একটা হবে এক্স ক্যাপিটাল এইচ, একটা স্মল এইচ। আর হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ, ওটা হয়ে যাবে এক্স স্মল এইচ আর ওয়াই। এবার কন্যার ঘরে যাই, গ্যামেটটা দিয়ে দিই ফিমেলের দিকে ফিমেল আর মেলের দিকে মেল গ্যামেট দিয়ে এবার চেকার বোর্ড করলাম। প্রথম ঘর কী পেলাম? এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। আর দ্বিতীয় ঘরে কী পাচ্ছি? এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তৃতীয় ঘরে পাচ্ছি এক্স স্মল এইচ। এটা কিন্তু হিমোফিলিক কন্যা হলো। আর এখানে পেয়ে গেলাম 4 নম্বর ঘরে এক্স স্মল এইচ ওয়াই। মাতা আক্রান্ত হলে কোনো ছেলেই বাঁচবে না, কারণ ছেলেদের কাছে একটা এক্স ক্রোমোজোম থাকে এবং ছেলেরা এক্স ক্রোমোজোমটা মায়ের কাছ থেকে পায়। হয়তো মায়েরা এই জন্যই ছেলেকে বেশি ভালোবাসে, দেখা যায় মায়েরা একটু ছেলেকে বেশি প্রেফার করে। আর বাবার এক্স ক্রোমোজোমটা কন্যা পায়, বাবার এক্স ক্রোমোজোম কখনোই ছেলেরা পাবে না। ওই জন্য হয়তো বাবাও তার মেয়েকে বেশি ভালোবাসে। একটা দেখা যায় একটা টান। আমার মনে হয় সবাই একই রকমই ভালোবাসে, পুত্র কন্যা সবার কাছেই মানে একই রকম। তো যাই হোক, এটা আমি গল্পের জন্য বললাম আর কি, এগুলো আবার বইয়ে লেখা পরীক্ষায় লেখা যাবে না। যাই হোক, এটা আমরা পেয়ে গেলাম। তা এইভাবে সমস্যাগুলো সমাধান করে নিতে হবে আমাদের। আর একটা সমস্যা যেটা দিয়েছিল ওইটা সমস্যাটাকে আমি সমাধান করে ফেলি। ধরা যাক আমি একটা চেকার বোর্ডের ঘর করিনি, তা আমরা করে নেব। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে মাতা স্বাভাবিক, তাহলে মাতার জিনোটাইপ হবে এক্স স্বাভাবিক আছে ক্যাপিটাল এইচ আর এক্স ক্যাপিটাল এইচ হবে, ঠিক আছে। আর পিতা হচ্ছে আক্রান্ত, তাহলে পিতার জিনোটাইপ হবে এক্স স্মল এইচ আর ওয়াই হবে। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে মাতার জিনোটাইপ, এটা হচ্ছে পিতার জিনোটাইপ। এবার গ্যামেট কি? অর্ধেক ভাগ করে দাও। ফিমেল গ্যামেট হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ আর মেল গ্যামেট হচ্ছে একটা এক্স স্মল এইচ আর একটা ওয়াই। বাস, এবার চেকার বোর্ড করি। চেকার বোর্ড করলাম আমরা। আচ্ছা, তা আমি প্রথমে মেল গ্যামেটটা বসিয়ে দেব উপরে, তাহলে লিখি এক্স স্মল এইচ আর ওয়াই। আর ফিমেল গ্যামেটটা হচ্ছে দুটোই ক্যাপিটাল, এক্স ক্যাপিটাল আর এক্স ক্যাপিটাল। আচ্ছা, তো গ্যামেটগুলো লিখলাম। এবার প্রথম ঘর দেখো, প্রথম ঘর হচ্ছে ফিমেল গ্যামেটটা ক্যাপিটাল আর মেল গ্যামেটটা স্মল, তাহলে আমরা লিখব এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। এবার 2 নম্বর ঘরটা দেখো, এখানে এক্স গ্যামেটটা হচ্ছে ফিমেল গ্যামেটটা হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, তাহলে এক্সটা আমরা ক্যাপিটাল এইচ লিখব আর এটা তো ওয়াই। হ্যাঁ, আচ্ছা। আর এই 3 নম্বর ঘরে আমরা পাচ্ছি ফিমেল গ্যামেটে পাচ্ছি এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ, তাহলে এক্স ক্যাপিটাল এইচ আর এক্স স্মল এইচ। আর চতুর্থ ঘরে আসছে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই পেলাম, আচ্ছা, এখানে মজা একটা দেখো, এখানে বাবা কিন্তু আক্রান্ত আছে, মা কিন্তু স্বাভাবিক। এই যে মা স্বাভাবিক হওয়ার জন্য পুত্রগুলো সব স্বাভাবিক হয়েছে। দেখো,
এই পুত্রটাও একদম স্বাভাবিক, এই পুত্রটাও স্বাভাবিক। কিন্তু বাবার যেহেতু আক্রান্ত ছিলেন বাবা, সেই জন্য কন্যারা স্বাভাবিক বাহক হয়েছে, অর্থাৎ জিন বহন করছে, কিন্তু পুত্ররা কিন্তু কোনো এই রোগটা বহন করছে না। তো এইভাবে আমরা, আজান হয়ে গেল, এইভাবে আমরা এই বিষয়টা আলোচনা করে ফেললাম। তো আমরা এটা লিখব কী করে? আমরা লেখার জন্য আমরা কি করব, যে যখনই সমস্যাগুলো আসবে, এই সমস্যাগুলো আমরা একটু, আমি অন্য ঘরে আসলাম, সাউন্ড বেশি হচ্ছে। তো এই সমস্যাটাকে লেখার জন্য আমি কি করব, যখনই আমার কাছে সমস্যা আসবে তখনই প্রথমে লিখব মাতার জিনোটাইপ কি আর পিতার জিনোটাইপ কি। তারপরে চেকার বোর্ড করব, গ্যামেট তৈরি করে দিব, মাতার গ্যামেট, মেল গ্যামেট, ফিমেল গ্যামেট, পিতার গ্যামেট করে নেব, করে তারপরে চেকার বোর্ড করব, করে এবার রেজাল্টগুলো সবসময় আমরা লিখব কীভাবে, রেজাল্টগুলো আমরা লিখব যে কন্যাদের মধ্যে 100% ধরবো, পুত্রদের মধ্যে 100% ধরবো। কন্যাদের মধ্যে 100% 50% কেমন আছে, আর 50 যদি দুটো ঘরই একই হয় তাহলে 100% কন্যাই একই রকম, আর যদি দুটো ঘর দুরকম হয় তাহলে 50% কন্যা একরকম আর 50% কন্যা একরকম। ওইভাবে পুত্রদেরও এভাবে রেজাল্টগুলো নিচে বর্ণনা করতে লিখতে হবে। এবার প্রশ্নে আসতে হবে, অতএব উপরের চেকার বোর্ড থেকে বোঝা যায়, যেমন আমি প্রথম প্রশ্নটা বলি, যেমন উপরে চেকার বোর্ড থেকে বোঝা যায় মাতা স্বাভাবিকভাবে এবং পিতা স্বাভাবিক হলে তার কন্যারা 50% স্বাভাবিক এবং 50% স্বাভাবিক বাহক হবে, এবং পুত্ররা 50% স্বাভাবিক এবং 50% আক্রান্ত হবে। এই রেজাল্টটা নিচে লিখতে হবে, তাহলে 2 মার্কস হয়ে যাবে। তাহলে 2 মার্কসের জন্য কিছু না, মাতার জিনোটাইপ লিখছি, পিতার জিনোটাইপ লিখছি, মাতার গ্যামেট করছি, পিতার গ্যামেট করছি, চেকার বোর্ড করছি, আর নিচে রেজাল্টটা লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে আজকের যে আলোচ্য বিষয়, এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম, সেই আলোচ্য বিষয় এর মধ্যে যা আসলো, এতে অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করলাম। এর নিচে যে 4টা সমস্যা আলোচনা করলাম, প্রত্যেকটা সমস্যাই 2 মার্কস করে আছে। কাজে এগুলো তোমরা তৈরি করবে এবং বইয়ে দেখবে সমস্যাগুলো সলভ করবে, আবার টেস্ট পেপারেও সলভ করবে। আমি তো আগেই বলেছি যে এই চ্যাপ্টারের শেষে তোমাদের পরীক্ষা নেব, কাজে তোমাদের তৈরি হয়ে থাকতে হবে একদম। এগুলো প্র্যাকটিস করবে এবং সমস্যা হলে নিশ্চয়ই আমাকে ফোন করবে। কাজে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আমরা বংশগতি চ্যাপ্টারে রয়েছি, আরও কয়েকদিন লাগবে, হয়তো 2-1 দিন আরও লাগতে পারে চ্যাপ্টারটা শেষ করতে। তো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারে আমরা রয়েছি এবং এই চ্যাপ্টার থেকে প্রায় 20 মার্কসের প্রশ্ন আসছে। অতএব চ্যাপ্টারের গুরুত্ব বুঝতে হবে এবং বড় প্রশ্নগুলো আসছে, আবার অবজেক্টিভও আসছে সমান হারে। আমি বলেছি এই প্রশ্নগুলো তোমরা দেখবে, তোমাদের কাছে কোন কোন প্রশ্ন আছে। আমি যতদূর জানি তোমাদের কাছে 17, 18, 19 সালের প্রশ্ন আছে, শুধু 20টা নাই, এরকমটা আমি জেনেছি। তো ওই যে বছরটা নেই সেটা আমি না হয় তোমাদেরকে পাঠাবো, আমার কাছে সব প্রশ্নই রয়েছে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। কাজে তোমরা তৈরি হও এবং ভালো করে প্রস্তুতি নাও মাধ্যমিক পরীক্ষার জন্য, এবং সবসময় খাতার নোট তৈরি করো না, যেভাবে আমি এক একটা টপিকস পড়াচ্ছি সেই প্রত্যেকটা টপিক্সের খাতা তৈরি করে নাও, বইয়ে দাগ দিয়ে রাখলে হবে না। করে তোমরা তৈরি হও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ। বন্ধ হয় না মনে হচ্ছে।